আল্লাহ সুবহানাহু তাআলার দয়া ও রহমতে ২০২৫ এর শুরুতেই আমরা একটা চমৎকার ছুটির স্বপ্ন নিয়ে চলে এলাম নেপাল। সবচেয়ে জনপ্রিয় মত অনুসারে নেপাল নামটি দুটি শব্দ নে এবং পাল থেকে এসেছে, যার অর্থ যথাক্রমে পবিত্র এবং গুহা। তাহলে নেপাল শব্দের অর্থ দাঁড়াচ্ছে পবিত্র গুহা। নেপাল হিমালয় অধ্যুষিত একটি দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত রাষ্ট্র, যার সাথে উত্তরে চীন এবং দক্ষিণে পূর্ব ও পশ্চিমে ভারত সীমান্ত রয়েছে। এই শতকরা ৮১% জনগণই হিন্দু ধর্মের অনুসারী। বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র। আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চল, তরাই থেকে শুরু করে সুবিশাল হিমালয়, সর্বত্রই এই বৈচিত্র্যের পরিচয় পাওয়া যায়। নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল, সেখানে পৃথিবীর সর্বোচ্চ, আমি আবার বলছি, নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল, সেখানে পৃথিবীর সর্বোচ্চ ১০টি পর্বতের ৮টি অবস্থিত। এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত। নেপালের আয়তন ১,৪৭,১৮১ বর্গ কিলোমিটার, যা প্রায় বাংলাদেশেরই সমান। নেপালের রাজধানী কাঠমান্ডুর উপত্যকায় প্রাপ্ত নিওলিথিক যুগের বেশ কিছু উপাদান এটি নির্দেশ করে যে হিমালয়ের অঞ্চলে প্রায় ৯,০০০ বছর থেকে মানুষ বসবাস করছে। এটি প্রতিষ্ঠিত যে প্রায় ২৫০০ বছর পূর্বে নেপালে তিব্বতী বার্মীয় জনগোষ্ঠীর বসবাস ছিল। ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে ইন্দো ইরানীয় বা আর্য জাতিগোষ্ঠী এই হিমালয়ান উপত্যকায় প্রবেশ করে। ১০০০ খ্রিস্টপূর্বের দিকে এই অঞ্চলটি বিভিন্ন গোষ্ঠীর জন্য স্বতন্ত্র রাজ্য ও কনফেডারেশন গড়ে ওঠে। এরকমই একটি কনফেডারেশন ছিল সাকিয়া, যার একসময়কার রাজা ছিলেন সিদ্ধার্থ গৌতম, ৫৮৩ থেকে ৪৮৬ খ্রিস্টপূর্বাব্দ, যিনি গৌতম বুদ্ধ বা শুধু বুদ্ধ নামেই পরিচিত। তিনি পবিত্র ও সাধনাময় জীবনযাপনের জন্য তার রাজস্ব ত্যাগ করেছিলেন। ২০০০ খ্রিস্টপূর্বাব্দে এই অঞ্চলটি উত্তর ভারতের মৌর্য সাম্রাজ্যের অধীনে আসে এবং পরবর্তীতে ৪র্থ শতাব্দীতে এটি গুপ্ত সাম্রাজ্যের অধীনে একটি পুতুল রাষ্ট্রে পরিণত হয়। ৫ম শতাব্দীর শেষ হতে শুরু করে পরবর্তী বেশ কিছুটা সময় শাসন করে একদল শাসক, যারা সাধারণভাবে লিচ্ছবি নামে পরিচিত ছিল। লিচ্ছভি সাম্রাজ্যের পতন ঘটে ৮ম শতাব্দীতে এবং এরই সাথে শুরু হয় নেওয়ারি যুগের। ৮৭৯ সালে নেওয়ারিদের রাজত্ব শুরু হলেও সমগ্র রাষ্ট্রের উপর তাদের নিয়ন্ত্রণ অনেকটাই অনিশ্চিত ছিল। একাদশ শতাব্দীর শেষ ভাগে নেপালের দক্ষিণাংশ দক্ষিণ ভারতের চালুক্য সাম্রাজ্যের অধীনে আসে। চালুক্যদের রাজত্বকালে নেপালে ধর্মে ব্যাপক পরিবর্তন আসে, কারণ সব রাজাই হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন এবং বৌদ্ধ ধর্মের প্রসারের বিপরীতে হিন্দু ধর্মের প্রচারের অবদান রাখেন। দ্বাদশ শতাব্দীতে যেসব রাজা অধিষ্ঠান করেন, তাদের নামের শেষে সাধারণ একটি শব্দ ছিল, আর তা হলো মল্ল, যার অর্থ হচ্ছে কুস্তিগির। গোর্খরাজ পৃথ্বীনারায়ণ শাহ কয়েক দশক ধরে যুদ্ধের পর কাঠমান্ডু উপত্যকা দখল করে ছোট বড় রাজ্যে বিভক্ত নেপালকে একটি রাষ্ট্রীয় সংহতি দান করেন। নেপালের ইতিহাসের এই সময় থেকে একটি শক্তিশালী কেন্দ্রীয় ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে হিমালয় কন্যা নেপালের যাত্রা শুরু বলা যায়। এই পৃথ্বীনারায়ণ শাহকে আজকের নেপালের প্রতিষ্ঠাতা বলা হয়। একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, নেপালের সেনাবাহিনী ১৭৬২ সালে গঠিত হয় এবং ২০০৮ সাল পর্যন্ত নেপালের সেনাবাহিনীর নাম রাজকীয় নেপালি সেনা ছিল। নেপালে কোনো বিমান বাহিনী নেই, আর যেহেতু নেপালের কোনো সমুদ্র সীমা নেই, তাই নৌবাহিনীও নেই। এরই মাঝে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। হোটেলের নাম হচ্ছে মাউন্ট ভিস্তা রিট্রিট। খুব সুন্দর হোটেল। আমাদের রুম নাম্বার হচ্ছে ৫০৬। রুমের বাইরে লেখা আছে এভারেস্ট। এবার আপনাদেরকে দেখাবো ব্যালকনি। এত সুন্দর ব্যালকনি আমি আর কখনোই দেখিনি। সুবহানাল্লাহ, আল্লাহর দুনিয়া কত সুন্দর, যতই দেখি মন ভরে না। এখান থেকে সূর্যোদয় খুব সুন্দর দেখা যায়। আগামীকাল খুব ভোরে ওঠে আমি সূর্যোদয়ের ভিডিওটা করার চেষ্টা করব। আজ আকাশ অনেকটাই মেঘলা, মেঘও দেখা যাচ্ছে, গরুর গর্জন হচ্ছে। আমরা হোটেল থেকেই কিছুটা দূরে
নাগরকোট বাজারে এলাম। সেখানে কিছু দোকান থেকে শপিং টপিং করে এই চমৎকার ফায়ার প্লেসটা সামনে পেয়ে গেলাম। কনকনে শীতের মধ্যে আগুনটা বেশ ভালো লাগছিল। আগুনটা পুহিয়ে আমরা চলে এলাম আমাদের রাত্রি যাপনে আমাদের হোটেলে। ধন্যবাদ সবাইকে।